নমস্কার। আজ 7ই আগস্ট 2026। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী আরও একবার আবর্তিত হলো। আজ একটা নতুন দিন। নতুন দিন মানেই তো নতুন একটা উৎসাহ, নতুন উদ্দীপনা। দিনটা শুরু করলাম। আকাশটা মেঘলা মেঘলা, তবে খানিকক্ষণ বাদেই হয়তো বৃষ্টি নামবে। সকালের যা কাজ সেগুলো তো শুরু করতেই হবে। তার আগে চলুন একবার গাছগুলোকে দেখে নিই। গাছগুলোকে দেখা বা না দেখা, এর মধ্যে এমন কিছু এসে যায় না 24 ঘন্টায় এদেরই বা কী পরিবর্তন হয়েছে। তবে মানুষের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে যায়, যেরকম আমার জীবনে এখন হয়েছে। এখন এই বাড়িতে থাকতে থাকতে এক একটা দিনকে মাঝে মাঝে এত দীর্ঘ মনে হয় যে মাঝে মাঝে হঠাৎ করে ভাবি যে আগে কিভাবে আমার সময় কাটতো। আগে অফিসে যাওয়া, বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করা, বা কাজের ফাঁকে ফাঁকে দুদণ্ড নিজের সহকর্মীদের সঙ্গেই গল্প আড্ডা, এসবের মধ্যে দিয়ে দিনগুলো বেশ কেটে যেত। এখন যবে থেকে গত 1.5 বছর ধরে এই ওয়ার্ক ফ্রম হোম, মাঝে মাঝে মনে হয় যেন পাগল হয়ে যাব, কিচ্ছুই ভালো লাগে না। তবুও দিন তো শুরু করতেই হবে, কাজের মধ্যে ফিরতেই হবে। আমাকে অনেকেই বলেছিল যে করতে থাকো, এটা অভ্যেস হয়ে যাবে। কিন্তু সেই অভ্যেসটা আমি আজও রপ্ত করতে পারিনি। আসলে দীর্ঘ সময় ধরে, মানে আমার কি বলবো, আমার প্রফেশনাল লাইফের শুরু থেকে একেবারে এই 2025 সাল পর্যন্ত, এই দীর্ঘ সময়, মানে আমি আমার কেরিয়ার শুরু করেছি ধরুন তখন কোন বছর, 1991। 1991 থেকে 2025, এই দীর্ঘ সময়টা কিন্তু আমি একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ জীবনের মধ্যেই কাটিয়েছি। সকালে ঘুম থেকে উঠতাম, রোজকার মতো কাজ করতাম, তারপরে অফিস যেতাম। যাই হোক, এসব 7-5 ভেবে আর কোনো লাভ নেই। চলে এলাম ছাদে। ততক্ষণে বৃষ্টি নেমে গেছে। আর ছাদের এই কাকগুলোকে দেখুন, একটুখানি আশ্রয়ের জন্য এরা এদিক ওদিক একেবারে ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। ফালতু বৃষ্টিতে ভিজতে কেই বা চায়। আর এখানকার যে হোর্ডিংটা আগে কত ছোট ছিল না, এখন এত লম্বা করে দিয়েছে যে কি বলবো। আকাশ তো এদিক থেকে আর দেখাই যাবে না। আর মাঝখানে দুটো পিলারও তৈরি করে দিয়েছে। এই পিলার দুটোর ওপরেই ভর করে দাঁড়িয়ে আছে এই বিশাল হোর্ডিংটা। আর এদিক থেকে তো আকাশ দেখার কোনো আর সুযোগই রইল না। আপনাদের তো মাঝে মাঝে ওই সানসেট দেখাতাম আমাদের ছাদ থেকে, এখন আর সেটা দেখা যাবে না। গাছগুলো বৃষ্টিতে ভিজে ভিজে বেশ সতেজ হয়ে রয়েছে, তবে এখন এগুলোকে একটু যত্ন করতে হবে। আর এই দেখুন, আমার এই বন্ধুটি একটা নিরাপদ আশ্রয় পেয়ে গেছে আপাতত। আর এই যে মালসার জলটা, এটা আমি এদের খাবারের জন্যই রাখি, তবে প্রতিদিন এই জলটা আমি বদলে দিই। আসলে বর্ষার সময় তো জমা জল রাখা যায় না, রাখলেই সেখানে মশার উপদ্রব হয়। তো সেদিকটা মাথায় রেখেই আমি কিন্তু রোজ ছাদে আসি। সমস্ত কাজকর্ম সেরে এদিকে ঠাকুর ঘরে এলাম, ঠাকুরদেরও পুজো করলাম। তাদের কাছেও আমার মনের কথা সমস্ত কিছু খুলে বললাম। আসলে যারা কথা বলতে পারে না, যারা শুধু বুঝতে পারে মনের ভেতরটা, তাদের কাছে কিন্তু মনের কথা বলেও একটা শান্তি। আপনারা কি মনে করেন জানি না। সারাদিন তো কাজকর্ম করে তারপরে সন্ধেবেলা একটু বেরোলাম। শুরুতেই এলাম আমার এই গাছ ভাইয়ের দোকানে। আমি অনেক দিন এর দোকানে আসি না, তবে এবার দেখলাম আস্তে আস্তে গাছের যে একটা পরিবর্তন, অর্থাৎ সিজনাল যে চেঞ্জ, সেটাও আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে। ওর কাছে এখন ছোট ছোট চন্দ্রমল্লিকার চারাও পাওয়া যাচ্ছে। আমাকেও এবার চন্দ্রমল্লিকা চারাগুলো বসাতে হবে। আর এখানে এই রঙ্গল ফুলের গাছগুলো দেখুন কি সুন্দর থোকা থোকা ফুল ফুটে রয়েছে। আমাদের বাড়িতেও একটা আছে, সেটা তো আজকাল বেশ ফুল হচ্ছে। তবে আমরা তো সাধারণত পুজোর ফুলের জন্যই ফুলের গাছ লাগাই। ওকে আজকে বললাম একটা, যে আমার কাঠচাপার গাছগুলো আছে, আমার কাছে তো সাদা, আবছা হলুদ, এই ধরনের 2 ধরনের কাঠচাপা আছে, আর একটা একটু ক্রিমিশ কালারের, তবে লাল রঙের একটা কাঠচাপা হয়, যেটা আমার কাছে নেই। ও বললো যে সোমবার নাগাদ এনে দেবে। এখান থেকে শুরু করলাম হাঁটা। আমার আজকে মেইন উদ্দেশ্য ছিল, আপনাদের এখানে একটা চার্চ আছে, যেটা কিন্তু ভারতবর্ষের একমাত্র চার্চ, যেটা হচ্ছে গ্রিক অর্থোডক্স চার্চ। এই যে দেখছেন কালীঘাটের স্কাইওয়াকটা যেখান থেকে শুরু হচ্ছে, সেই স্কাইওয়াকের ঠিক উল্টো দিকেই রয়েছে এই চার্চটা।
আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে স্কাইওয়াকের আলোর খেলাটা দেখছিলাম, দেখতে মন্দ লাগছিল না। চারপাশে তো অফিস ফেরতা মানুষের ভিড়। আর এই দেখুন, এটাই হচ্ছে গ্রিক অর্থোডক্স চার্চ। এটা কিন্তু আপনার কালীঘাট ট্রাম ডিপোর ঠিক পাশেই। অর্থাৎ আপনি যদি কখনো কালীঘাটে আসেন তাহলে আপনি ইচ্ছে করলেই এই চার্চটা ঘুরে দেখতে পারেন। দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভারতবর্ষের একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ। রোমান ক্যাথলিক চার্চের যে ধারাটা ক্রিশ্চিয়ানিটির মধ্যে রয়েছে, তারপরেই যে ধারাটি রয়েছে, বৃহত্তম ধারাটি রয়েছে, সেটাই হচ্ছে গ্রিক অর্থোডক্স চার্চ। এবং একটি তাদেরই আন্ডারে একটি চার্চ হচ্ছে এই কলকাতায় গ্রিক অর্থোডক্স চার্চ। এটা সারা ভারতবর্ষে আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আমি যখন গেছিলাম তখন তো 8টা বেজে গেছে, চার্চটা সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, স্বভাবতই সেই কারণে বন্ধ ছিল। তবে একদিন আমার ইচ্ছে আছে আপনাদের এনেই চার্চটি একবার ঘুরিয়ে দেখাবো ভালো করে। অর্থাৎ এর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, প্রচুর দামি দামি পেন্টিংস আছে ভেতরে। আর মাঝখানে যে ঝাড়লণ্ঠনটি আছে সেটি বোধহয় আমি আর কলকাতার আর কোনো চার্চে দেখিনি। খুবই সুন্দর একটা স্থাপত্যশৈলী কলকাতার বুকে। আর এখান থেকে আমি যখন হাজরার দিকে আসছিলাম তখন দেখলাম যে বেশ কিছু পরিযায়ী পুণ্যার্থী, আসলে পরিযায়ী কথাটা তো সেই আমরা কোভিডের সময় থেকেই শুনে আসছি, বেশ কিছু পুণ্যার্থী কিন্তু কলকাতায় আসছেন এখন। তারা এইসব বাসগুলো মানে একদম বাসের মধ্যেই ঘর সংসার পেতে বেশ কিছু দিনের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছেন। মানে এই পুরো শ্রাবণ মাসটাই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। আর শ্রাবণ মাসের পুরোটাই রাস্তায় এদের ঘর সংসার। রাস্তায় যেখানেই তারা থামবেন সেখানেই তারা ঘর সংসার পেতে ঘর গৃহস্থালির কাজকর্ম করবেন। আর এখন তারা এসছেন তো কালীঘাটে। কালীঘাটে এই সময় প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়, বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ডের। দেখতে দেখতে আমি চলে এলাম হাজরা মোড়ে। হাজরা মোড় তো তখন রীতিমতো কর্মব্যস্ত। এখন তো পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, সেই জন্য রাস্তার একপাশে এরকম একটা মঞ্চ বেঁধে সেখানে পথচারীদের ট্রাফিক আইন ব্যাপারে সচেতন করা হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় কালীঘাটে, কালীঘাট মন্দিরের দরজার সামনে। এটা ঠিক মন্দিরের দরজা না, দরজার বাইরে যে গেট। আমার আসল উদ্দেশ্য ছিল এই পটুয়াপাড়াতে একবার ঢু মারা। গতকাল তো গেছিলাম কুমোরটুলিতে, সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এলাম পটুয়াপাড়াতে। এখানে কিন্তু দেখলাম প্রচুর গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, প্রচুর মানে প্রচুর। আর এই সব যে বড় বড় গণেশ ঠাকুরগুলো, এগুলো কিন্তু কোনো বাড়ির বলে আমার মনে হলো না। এইগুলো সাধারণত কোনো ক্লাব বা কোনো সংগঠনই পুজো হবে। দক্ষিণ কলকাতায় যে এত বড় বড় গণেশ ঠাকুরের পুজো হয় সেটা আমার জানা ছিল না। বেশ বড় বড় গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে। দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে, তবে তার তুলনায় এখানে গণেশ ঠাকুরের সংখ্যাই বেশি। আসলে দক্ষিণ কলকাতায় কিন্তু বাঙালিদের পাশাপাশি অনেক অবাঙালি একটা বিশাল জনগোষ্ঠী বসবাস করে। তারাই সাধারণত এই গণেশ চতুর্থীটা তাদের কাছে একটা বিশাল উৎসব, মানে তাদের একটা মেজর ফেস্টিভ্যাল বললেও ভুল হবে না। তারা কলকাতায় থাকতে থাকতে দুর্গাপুজোর সঙ্গে নিজেদের অ্যাকাস্টমড করে নিয়েছেন, কিন্তু গণেশ চতুর্থী হচ্ছে তাদের মুখ্য উৎসব। তো সেই জন্যই বোধহয় এইখানে গণেশ ঠাকুরের এত রমরমা। এর পাশাপাশি ছোট ছোট দুর্গা ঠাকুরও দেখলাম, বড় দুর্গা ঠাকুর তো আছেই। বিভিন্ন বাড়িতে যে দুর্গাপুজোগুলো হয় দক্ষিণ কলকাতায়, তাদের কিন্তু অধিকাংশ ঠাকুরই এখান থেকেই যায়। এখানেও দেখুন গণেশ ঠাকুরের পাশাপাশি আবার মনসা ঠাকুরের মূর্তিও তৈরি করা হচ্ছে, কারণ সামনেই তো মনসা পুজো। প্রত্যেকটা ঘরেই দেখলাম শিল্পীরা অত রাতেও কাজ করছেন। যদিও বৃষ্টি তাদের বেশ কিছুটা ভোগাচ্ছে, এটা তো বলে দিতে হবে না বা বলার অপেক্ষাই রাখে না। ওই রাত্রেও তারা বসে বসে ঠাকুরের গায়ে মাটি লেপে যাচ্ছেন। যদিও গণেশ পুজোর এখন প্রায় মাসখানেকের মতন বাকি আছে। সেপ্টেম্বর মাসের 14 তারিখ বোধহয় গণেশ চতুর্থী। আমাদের বাড়িতেও তো গণেশ পুজো হয়। আগেও আমরা এরকম মাটির ঠাকুর এনে পুজো করতাম, কিন্তু বেশ কিছু বছর যাবৎ পাথরের মূর্তি আনার পর থেকে আর মাটির মূর্তি আনতে হয় না। এখানে কিন্তু গণেশ ঠাকুরের দাম খুব একটা সস্তা নয়। এই যে এইমাত্র যে ঠাকুরগুলো দেখালাম, এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 8,000 টাকা। সুতরাং খুব একটা যে সস্তা তা তো নয়। আর গণেশ পুজোটা এক একজন এক এক রকম করে করেন। অনেকে
দেড় দিনের পুজো করেন, অনেকে 3 দিনের পুজো করেন, অনেকে 9 দিনের পুজো করেন বা অনেকে আবার 11 দিনেরও পুজো করেন। সেটা যার যার যে পারিবারিক প্রথা মেনে পুজো হয় সেটা সেই প্রথা মেনেই করতে হবে। এখানে দেখলাম একটা সুন্দর মা কালী তৈরি করা হয়েছে, বোধহয় খুব শিগগিরই এটা ভক্তদের বাড়িতে চলে যাবে, কারণ সামনেই অমাবস্যা। আর এখানেও কিছু খড় দিয়ে গণেশ ঠাকুরের কাঠামো বেঁধে রাখা হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে মাটির কাজ শুরু হয়ে যাবে। আর মা দুর্গা তো আছেনই, তবে মনসা ঠাকুরও দেখলাম বেশ তৈরি হচ্ছে। এই যে এখানে একটা মনসা ঠাকুর তৈরি হচ্ছে। মনসা ঠাকুরের গঠন বৈচিত্র্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম, যেটা আমি কালকের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে দেখুন কি সুন্দর একটা কিউট মহাদেব তৈরি করা হয়েছে, শ্রাবণ মাস যেহেতু। আর হাঁটতে হাঁটতে আবার চলে এলাম মায়ের মন্দিরের সামনে। আজকে তো 9টা বেজে গেছে, আজকে আর দর্শনের কোনো সুযোগই নেই। ওই যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আজকে বাইরে থেকেই মাকে প্রণাম জানালাম। এত রাত হয়ে গেছে তবুও রাস্তায় লোকের ভিড়ের খামতি নেই, প্রচুর লোকজন। আর মা আজকে আমাকে এইভাবে ওই স্কাইওয়াকের ওপর থেকে দর্শন দিলেন, বেশ ভাল লাগছিল দেখতে। রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ এই গোপাল ঠাকুরের দোকানটা দেখলাম, আর তার পাশেই দেখলাম গোপাল ঠাকুরের আসনের জন্য কিছু বিক্রি হচ্ছে। আমিও এখান থেকে 20 টাকা করে 3টি আসন কিনলাম। এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাব। আপনাদের যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আজ আসি।